কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালের ঘটনা সময়ের সাথে আরো বেশি মাত্রায় জটিল হয়ে যাচ্ছে। প্রথমে এটা একটা জুনিয়র ডাক্তারের মৃত্যু রহস্য রূপেই ছিল, কিন্তু যত দিন এগোচ্ছে এই ঘটনা হসপিটালের কালো ইতিহাসকে বের করে আনছে, যেটা শুনে শুধু পশ্চিমবঙ্গ নয় বরং গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে যাচ্ছে। আর প্রশ্ন উঠছে যে শহরটাকে সিটি অফ জয় বলা হয় অর্থাৎ কলকাতা, সেখানকার মানুষ কি সত্যি আনন্দে থাকে, নাকি সেই আনন্দের আড়ালে লুকিয়ে আছে সাধারণ মানুষের আর্তনাদ। প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে 9ই আগস্ট ভোর রাতে সেই নারকীয় ঘটনার পর, যেটা পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারতবর্ষের বুকে একটা বৃহত্তর গণ আন্দোলন রূপ নিয়েছিল। প্রথম থেকেই কলেজের প্রিন্সিপালের মিথ্যা বয়ান, তারপর সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে এই ঘটনার দোষী রূপে কাঠগড়ায় দাঁড় করানো, আর তারপর ডাক্তার এবং মহিলাদের নেতৃত্বে সুপ্রিম কোর্টে এই ঘটনার শুনানি, আর এর সাথে প্রিন্সিপালের পলিগ্রাফ টেস্ট, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। কিন্তু তার আগে প্রাথমিকভাবে জেনে নেওয়া দরকার যে এই ঘটনায় কি কি ঘটেছিল, যা শুনে যে কারোর গা শিউরে উঠবে। কলকাতার মেডিকেল কলেজ এবং হসপিটালের মেডিসিনের চেস্ট ডিপার্টমেন্টের একজন জুনিয়র ডাক্তার ছিল অভয়া, যার স্বপ্ন ছিল যে সে মানুষের সেবা করবে। এই 8ই আগস্ট 2024 সালে টানা 36 ঘন্টা ডিউটি আওয়ার কমপ্লিট করার পর তাকে আবারও নাইট ডিউটি দেওয়া হয়। এই 8ই আগস্ট রাত্রি 9টার সময় তার কাছে তার মায়ের ফোন কল আসে। তার মা এখানে তাকে জিজ্ঞেস করে যে সে রাতের ডিনার কমপ্লিট করেছে কিনা, যার প্রত্যুত্তরে অভয়া জানায় যে সে এখনো ডিনার কমপ্লিট করেনি, সে এখন ডিউটির রাউন্ডে আছে, আর যখন ফাঁকা সময় পাবে সে নিশ্চয়ই তার ডিনার কমপ্লিট করে নেবে। এই কথা বলার পর সে তার বন্ধুদের সাথে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তারপর যখন ঘড়িতে রাত্রি 2টো বাজে তখন সে আর তার বন্ধুরা মিলে ডিনার কমপ্লিট করে, আর তারপর অলিম্পিক্স এবং নীরজ চোপড়ার ম্যাচ নিয়েও তারা আলোচনা করে। এরপর যখন ঘড়িতে রাত্রি 3টে বাজে তখন অভয়া সেই হসপিটালের 4 তলায় থাকা সেমিনার হলের দিকে যায় বিশ্রাম করার জন্য, কিন্তু পরের দিন সকালবেলায় সেই সেমিনার হল থেকে তার অর্ধনগ্ন মৃতদেহই বের হয়। হসপিটালের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ যখন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে তখন সে কিন্তু তৎক্ষণাৎই অভয়ের বাড়িতে এই বিষয়টি জানায়নি, বরং 3 ঘন্টা পার করার পর যখন ঘড়িতে 10টা 53 বাজে তখন সে অভয়ের বাড়িতে ফোন করে আর জানায় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। আর এখানেই প্রথম প্রশ্ন ওঠে যে প্রিন্সিপাল কেন 3 ঘন্টা সময় লাগালো অভয়ের বাড়িতে ফোন করার জন্য, আর তারপরেও সে এই ঘটনাকে কেন আত্মহত্যা বলেই জানালো, যার উত্তর কিন্তু এখনো পর্যন্ত বাইরে আসেনি। তারপর ঘড়িতে যখন দুপুর 12টা বাজে তখন অভয়ের বাবা মা সেই হসপিটালে আসে তাদের মৃত মেয়ের একবার মুখটা দেখার জন্য, কিন্তু সেখানেও তাদেরকে 3 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। এরপর যখন পোস্টমর্টম কমপ্লিট হয়ে যায় অভয়ের ডেড বডিকে এক প্রকারের তড়িঘড়ি করেই পানিহাটি শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, আর অতি শীঘ্রই তার সৎকারও করে দেওয়া হয়। এখন সেই শ্মশান ঘাটের ম্যানেজার ভোলানাথ পাত্র জানায় যে অভয়ের ডেড বডিকে সৎকার করানোর এতই তাড়া ছিল যে সৎকারের লাইনে থাকা 2জন ডেড বডিকে সরিয়ে প্রথমে অভয়ার বডিকেই সৎকার করা হয়। কিন্তু প্রশ্ন হলো কেন এত তাড়াহুড়ো করে অভয়ের মৃতদেহকে সৎকার করা হলো, নাকি এটা সম্পূর্ণরূপে একটা পরিকল্পনা ছিল যাতে তার মৃতদেহকে দ্বিতীয়বার যেন পোস্টমর্টম না করা যায়। এরপর 10ই আগস্ট অর্থাৎ পরের দিন পুলিশ নাটকীয়ভাবেই সেই হসপিটালের সেমিনার হল থেকে একটা ব্লুটুথ হেডফোন খুঁজে পায়, যার ভিত্তিতে তারা সঞ্জয় রায় নামের এই ব্যক্তিকে অ্যারেস্ট করে। আর জানা যায় যে এই সঞ্জয় রায় নাকি অভয়াকে ধর্ষণ করে খুন করেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এই বিষয়টা একেবারেই গ্রহণযোগ্য হয়নি। সবাই এটাই ভাবতে থাকে যে সঞ্জয় একা এই কাজ করতে পারে না, তার পিছনে নিশ্চয়ই আরো অনেক মানুষ জড়িত আছে। এমনকি অভয়ার বাবা মা সেই হসপিটালের প্রিন্সিপাল এবং হসপিটাল কর্তৃপক্ষের দিকেই প্রথম আঙুল তোলে। মুহূর্তের মধ্যেই এই ঘটনা রাজ্য ছাড়িয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে ডাক্তারেরা গণ আন্দোলন শুরু করে। এই আন্দোলন এতটাই বড় আকার ধারণ করে যে এরপরে 14ই আগস্ট ডাক্তার এবং মহিলাদের নেতৃত্বে জনগণ রাস্তায় নেমে পড়ে রাত দখলের আন্দোলনে। যদিও এর মাঝে ঘটে যায় আরো একটা অদ্ভুত ঘটনা। আরজি করে সেই সেমিনার হলের পাশের একটা ঘরে হঠাৎ করেই রেনোভেশনের কাজ শুরু হয়ে যায়। এখানে প্রশ্ন ওঠে যে কেন, কি এমন দরকার ছিল যে এই ঘটনার তদন্তের মুহূর্তে সেই ঘরে রেনোভেশনের কাজ করতে হয়েছিল। আদতেও কি এই ঘটনা সেমিনার হলে ঘটেছিল, নাকি সেই ঘরে ঘটেছিল যেখানে রেনোভেশনের নামে তথ্য লোপাট করা হয়েছিল? যদিও 13ই আগস্ট যখন সিবিআই এই ঘটনাকে টেক আপ করে তার পরেই এই ঘটনার মোড় ঘুরতে থাকে। সিবিআই প্রথম থেকেই আন্দাজ করে যে এই ঘটনা সেমিনার হলে ঘটেনি, বরং অভয়াকে হত্যা করার পর তার মৃতদেহকে সেই সেমিনার হলে নিয়ে এসে রাখা হয়েছিল মাত্র। এরপর সিবিআই দ্রুত সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর তারপর তাদের পলিগ্রাফ টেস্টও হয়। তবে এই ঘটনা যখন সুপ্রিম কোর্টে ওঠে তখন সুপ্রিম কোর্ট পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের দিকেই প্রথম আঙুল তোলে। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর তাদের কাজ ঠিকমতো করেনি, এমনকি পোস্টমর্টম নিয়েও অনেক মতবিরোধ রয়েছে। শুরুর দিকে বলা হয় যে অভয়ের নাকি গলার হাড় ভাঙা ছিল, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে তার গলার হাড় ভাঙা ছিল না। আবার প্রথম দিকে কথা উঠেছিল যে তার শরীরে নাকি সিমেন্ট পাওয়া গেছে, কিন্তু সেটা নিয়েও পরবর্তীকালে মতবিরোধ তৈরি হয়। আনন্দবাজার অনলাইনে খবর অনুসারে অভয়ের শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল, তার
মাথা, গাল, ঠোঁট, নাক, চোয়াল, গলা, বাঁ হাত, বাঁ হাঁটু, গোড়ালি এবং প্রাইভেট পার্টসেও ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তার ফুসফুসে রক্ত জমাট বাঁধা ছিল আর তার প্রাইভেট পার্টসেও পেনিট্রেশন এবং ইনসারশন বলেও উল্লেখ করা আছে রিপোর্টে। তবে মূলত তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল। যদিও রিপোর্ট অনুসারে হাড় ভাঙা বা সিমেনের কথা কিন্তু উল্লেখ নেই। তবে সুপ্রিম কোর্ট আর সিবিআই এর মতে এই পোস্টমর্টম রিপোর্ট নিয়েও সন্দেহ আছে। তাদের বিশ্বাস এই রিপোর্টেও অনেক কিছু গোপন করা হয়েছে, কিন্তু সত্যিটা আসলে কি তা কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। যদিও সিবিআই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দুবার পলিগ্রাফ টেস্ট করেছে আর তার বাড়িতেও তল্লাশি করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সত্যি বাইরে আসেনি। যদিও রিপোর্ট এবং তথ্য অনুসারে হসপিটালে এরকম ঘটনা কিন্তু এই প্রথম নয়। হসপিটালের বেশ কিছু ছাত্রছাত্রীদের কথা অনুসারে এই হসপিটালে নাকি চলতো বিভিন্ন রকমের র্যাকেট এবং স্ক্যান্ডেল, আর এর পাশাপাশি চলতো মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পাচার প্রক্রিয়া। শুধু তাই নয়, অতীতে এমন অনেক মৃত্যু সম্পর্কিত ঘটনা রয়েছে যেগুলো সময়ের সাথে চাপা পড়ে গেছে, কিন্তু প্রশ্ন থেকে গেছে যে সেগুলো কি আদৌ স্বাভাবিক মৃত্যু ছিল। যেমন 2001 সালে সৌমিত্র বিশ্বাস নামের এক ছাত্রের মৃতদেহ পাওয়া যায় যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, যদিও তার বাবা মায়ের বক্তব্য অনুসারে তাকে খুন করা হয়েছিল। 2003 সালে আরো একটা ছাত্রের মৃতদেহ পাওয়া যায় যার হাতের শিরা এবং ধমনী কাটা ছিল। 2016 সালে আরজি করের এক প্রফেসরের বাড়িতে তারই ডিকম্পোজড বডি পাওয়া যায়। 2020 সালে আরো একজন স্টুডেন্ট কলেজের 6th ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এই 2023 সালে আরো এক ছাত্রের ডেড বডি পাওয়া যায় ড্রাগ ওভারডোজের জন্য। এই সমস্ত মৃত্যুগুলো কি শুধুই মৃত্যু ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? এই বিষয়ের সত্যতা সম্পর্কে আমরা কিন্তু কেউই তেমন জানি না। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শুধু এটাই প্রার্থনা করতে পারি যে অভয় যেন তার বিচার পায়। ইতিমধ্যে এই ঘটনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারত জুড়ে মানুষের গণ আন্দোলন শুরু হয়েছে আর তাদের দাবি যে ভারত সরকার যেন এইরকম ধর্ষণমূলক অপরাধের জন্য কঠিন থেকে কঠিনতর সাজা নিয়ে আসে। এই ঘটনা এই ভিডিও করার সময়ও ওপেন রয়েছে, এমনকি তদন্ত এখনো পর্যন্ত চলছে, তাই এক্ষুনি বলা সম্ভব হচ্ছে না যে আসল দোষী কে। তদন্ত মিটে গেলে আমি এই ঘটনা সম্পর্কে আরো একটা দ্বিতীয় পার্ট নিশ্চয়ই নিয়ে আসবো, যেখানে এই ঘটনা সম্পর্কে সমস্ত কিছু আরো ডিটেলসে তোমাদেরকে আমি জানাবো। প্রাথমিকভাবে অভয়ের ঘটনা এখানেই শেষ। অভয়ের ঘটনার মতোই রয়েছে আরো অনেক ঘটনা যেগুলো শুনলে আমাদের গা শিউরে ওঠে। আর ভারতে তো বটেই, কিন্তু ভারতের বাইরেও রয়েছে এমন অনেক অজস্র ঘটনা যা আমি নিয়ে আসবো তোমাদের জন্য এই চ্যানেলে। আর সেগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই শঙ্কু ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে যখনই আমি এরকম ঘটনা তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা যেন তার প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও। আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও ফলো করো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। ধন্যবাদ।